নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি সুদর্শন রয়েছি অল ডে সাসপেন্সের পর্দায় আপনার সঙ্গে আরও একটা রোমাঞ্চকর গল্পের সাথে। আজ আপনি আমাদের বিশেষ নিবেদনে শুনতে চলেছেন একটি অসাধারণ গ্রাম বাংলার ভয়ের গল্প, কবরের পাশে এক রাত। তবে গল্পে প্রবেশ করার আগে একটা ছোট্ট কমেন্ট করতে বলবো আপনাদের প্রত্যেককে। সেই কমেন্টের মধ্যে আপনি জানাবেন এখনো পর্যন্ত অডিও স্টোরি জগতের কোন গল্পটা আপনার মনে ভীষণভাবে ছাপ ফেলে গেছে। শুধু আমাদের চ্যানেল নয়, সেটা ইউটিউব প্ল্যাটফর্মের যে কোনো অডিও স্টোরি চ্যানেলের গল্প হতে পারে। তাই আপনার সেই ভীষণ পছন্দের গল্পটার নাম কি অবশ্যই কমেন্ট সেকশনে শেয়ার করে সবার সাথে ভাগ করে নিতে ভুলবেন না। তাহলে গল্প শুনতে শুনতে কমেন্ট করা স্টার্ট করে দিন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের গল্প। আজও গল্প পাঠে এবং বিশেষ কয়েকটি পুরুষ চরিত্রে রয়েছে আমি সুদর্শন, এবং আজ আমার সঙ্গে বিভিন্ন কণ্ঠে থাকছে বর্ণালী এবং সম্রাট। শুরু হচ্ছে লেখিকা সঞ্চারী ভট্টাচার্য বিরচিত কাহিনী কবরের পাশে এক রাত। আমার এক বিচিত্র জায়গায় পোস্টিং পড়েছিল, কেরালার একটা প্রত্যন্ত গ্রামে। ওই গ্রামে বেশিরভাগটাই খ্রিস্টানদেরই বাস ছিল। আমি আমার বড় বাবুকে বারবার করে ওইখানে আমার পোস্টিং না ফেলবার নির্দেশ দিয়েছিলাম, কিন্তু কি করব, অফিসে দরখাস্ত জমা দেওয়ার সাথে সাথেই তিনি বলে উঠলেন, দেখো আবির, তোমাকে ওখানে যেতেই হবে। আমি উপরতলায় জানিয়েছিলাম, কিন্তু তোমার আর্জি খারিজ করে দেওয়া হয়েছে। পোস্টিংয়ের ব্যাপার তো আশা করি বুঝতেই পারছো কতখানি সমস্যার ব্যাপার। কয়েক মাসের তো মামলা, মাত্র 4 মাস। এরপরে তো ভালো জায়গায় শহরে তোমার পোস্টিং হবে। এই ঝটিকা সফরটা না হয় করেই এসো। আর তুমি তো ব্যাচেলার মানুষ, মাও নেই বাবাও নেই, একা একা থাকো। কতবার বলি একটা বিয়ে করে নাও, অথচ তুমি সেই একই জায়গায় আটকে আছো। মনের মানুষ না পেলে আর বিয়ে করব কিভাবে, তাই তো? আরে বাবা, মনের মানুষ কি আর খুঁজলে মেলে? একজনের সাথে মিশতে মিশতেও তো প্রেম ভালোবাসা হয়েই যায়। তাহলে না, তুমি সেই ঈশ্বরের ওপর ছেড়ে দিয়েই বসে আছো। আমি বড়বাবুর মুখের ওপর কোনোদিন সেভাবে কথা বলতাম না। ওনার মুখের ওপর কথা বলার অর্থ ছিল বাঘে গরুতে এক ঘাটে জল খাওয়া। একটার পর একটা প্রশ্নের মিছিল এগিয়ে আসতে থাকবে আমাকে কেন্দ্র করে, যেগুলোর উত্তর আমার জানা নেই। তাই বোবা হয়েই থাকতাম, কারণ বোবার কোনো শত্রু নেই। গ্রামটির নাম ছিল কুন্নুর, কেরলের এক প্রত্যন্ত গ্রাম। গ্রামটা ছোট হলে হবে কি, ওখানকার প্রাকৃতিক সৌন্দর্য ছিল নজর কাড়ার মতো। ঘাস জমি, সবুজ ক্ষেত খামার। মানুষের ভাষা বোঝার অবশ্য অতীতেই থেকে গিয়েছিল। তামিল ভাষাতেই বেশিরভাগ লোক কথা বলতো, আর কয়েকজন সামান্য হিন্দিও জানত। তবে বাংলার চল যে সেখানে একেবারেই থাকবে না, এটি আমি ভালোভাবেই আন্দাজ করে ফেলতে পেরেছিলাম। তবে আমাকে ওখানে সকলে বাঙালি বাবু বলেই ডাকত। আমার সাজ পোশাক একেবারে বাঙালিদের মতোই ছিল কিনা, সেই কারণেই বাঙালি বাবু। আমি পাঞ্জাবির সাথে ধুতি পরতাম। ভাবছেন আধুনিক প্যান্ট আর শার্ট কেন পরিনি? আসলে ওই পোশাকে খুব অস্বস্তি অনুভব করতাম। সেই কারণে এই পাঞ্জাবি আর ধুতিতেই কাজ চলে যেত। এই পোশাকটা অনেক পাতলা আর চলতে ফিরতেও সুবিধাজনক হওয়ায় আমার বেশ ভালোই লাগতো। ওখানে অফিসের তরফে একটি বাড়ির বন্দোবস্ত করে দেওয়া হয়েছিল, কিন্তু বাড়িটা বেশ পুরনো। যেদিনকে ওই বাড়িতে ঢুকলাম সেদিন চক্ষু একেবারে চড়ক গাছ। ওখানে মানুষ বাস করে নাকি? দেখলে আপনারাও ঘাবড়েই যেতেন। ধুলো, কালি, ময়লা যেন জায়গাটাকে একেবারে আচ্ছন্ন করে রেখেছিল। কি অবস্থা! সেগুলোকে পরিষ্কার করতে হবে ভেবেই আমার মাথায় বাজ পড়ল। তবুও দিন 3 সময় নিয়ে রাত দিন জেগে ওই বাড়িখানাকে পুনরায় থাকার যোগ্য করে তুললাম। সবথেকে বড় অসুবিধাজনক ব্যাপারটা কি ছিল জানেন? খাওয়া দাওয়ার ব্যাপারটা। ওখানে একটিও রান্নার লোক পাওয়া সম্ভব হলো না, আর না মিলল কাজের লোক। কারণ ওই গ্রামে নাকি সকলে স্বাধীনভাবে জীবিকা পালনে বিশ্বাসী। কেউ পরজীবী হয়ে কিংবা অধীনস্থ হয়ে কাজ করতে পছন্দই করেন না। সেটাই দেখলাম সঠিক।
অনেকেরই নিজস্ব জমি জমা ছিল, সেখানেই সকলে চাষাবাদ করতেন। এছাড়া ওখানে গবাদি পশু পালনের বিষয়টিকেও জীবিকার অঙ্গ হিসেবে মানা হতো। প্রচুর গরু নজরে পড়েছিল। শুনলাম ঘুঁটে, গোবর আর গরুর দুধ বিক্রি করে অনেকে নিজের সংসার চালিয়ে নিত। এত কিছু করত, কিন্তু কেউ কারুর দ্বারস্থ হয়ে জীবনযাপন করত না। এটি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বড় একটা কম কথা নয়। দেখে সত্যি অবাক লেগেছিল। শহরে যে জিনিসটি দেখতে পাওয়া যায় না, সেটি যে কেরলের এই প্রত্যন্ত গ্রামে দেখতে পাবো, তা এক প্রকার কল্পনাও করে উঠতে পারিনি। সব কাজকর্ম সেরে আমি দূরে একটি জায়গা দেখতে গেলাম। সেটা অবশ্য আমার বাড়ি থেকে 5-7 মিনিটের রাস্তা ছিল। একটা বাঁশের ছাউনি দেওয়া হোটেল। অবশ্য হোটেল বললে ভুল হবে, সাধারণের বসবার জায়গা। সেটির পাশেই একটু ছোট্ট জায়গায় রান্নাবান্নার ব্যবস্থা রাখা হয়েছিল আর কি, যাতে পথ চলতি মানুষের পেট পূজা করিয়ে 2-1 টাকা আয় হয়ে যায়। তবে ওই ছিল ভাগ্যলক্ষ্মীর প্রসন্নতার উদাহরণ। এমন একটি পরিবেশে যে খাবারের জায়গাখানা খুঁজে পাবো, সেটা কল্পনাও করতে পারিনি। আমি ভিতরে গিয়ে বসলাম। দেখলাম স্থানীয় লোকজনের ভিড়। দুপুরের দিকে যে ওইখানে ভালোই ভিড় থাকতো, সেটা দেখে ভালো লাগলো। ভাবলাম এখানে এসেই দুবেলা খেয়ে যেতে পারবো। বাড়ি থেকে বেশি দূরেও নয় জায়গাটা। খাবারের থালাটা সামনে এনে রাখতেই দেখলাম সেখানে ধোসা আর ইডলি, সাথে সাম্বার ডাল রয়েছে। লোকটি আমার মুখের দিকে তাকিয়ে ধরা গলায় আঁটো সাঁটো হিন্দিতে বলে উঠল, यहाँ पे यही मिलेगा बाबूजी, और कोई चारा नहीं है। आप ठहरे बंगाली, आपको ये सब पसंद नहीं आएगा। বুঝলাম লোকটি আমার চোখ মুখের অবস্থা দেখে বেশ ভালোই আন্দাজ করে ফেলতে পেরেছেন যে আমি মাছের ঝোল ভাত খাওয়া মানুষ। এখানে দিনের পর দিন থেকে এই ধোসা আর ইডলি খেলে আমার যে পেটে পিত্তি পড়ে যাবে, সেটা ভেবে উনিও চিন্তায় পড়েছেন। আশেপাশে তাকিয়ে দেখলাম ওখানে উপস্থিত কম বেশি সকলেই আমার মুখের দিকে তাকিয়ে রয়েছেন। তাদের চেহারাগুলির মধ্যে এক আজব প্রশ্ন কাজ করছিল। জিজ্ঞাসা করতে চাইছিলেন অনেক কিছুই, কিন্তু কিভাবে করবেন সেটা আন্দাজ করতে পারছিলেন না। আমি লোকটিকে জবাবে বললাম, कोई बात नहीं भाई साहब, जिधर जैसा चलता है उस हिसाब से ही रहना सीखना पड़ेगा। कोई दिक्कत नहीं होगी, हम पास में ही रुकेंगे। अगले 4 महीने तक वहीं पर रुकेंगे और यहाँ पर आके खाएंगे, दिन में 2 बार। घबराइए मत, पैसा है मेरे पास, सब कुछ चुकता कर देंगे। লোকটি আমার ভাঙা ভাঙা হিন্দি শুনে হেসে ফেললেন। এতক্ষণে ওখানে উপস্থিত বাকি লোকেদের মুখেও একটা নিশ্চিন্তির ছাপ স্পষ্ট অনুভব করতে পারলাম। বুঝতে পারলাম তারাও এতক্ষণে আমাকে গ্রহণ করতে পেরেছেন। আসলে এতক্ষণ ধরে এক বাঙালি আগন্তুকের সাথে নিজেদেরকে মানিয়ে নেওয়ার ব্যাপারটাও তাদের কাছে বেশ কঠিন হয়ে দাঁড়াচ্ছিল। তাই তারা আমার সাথে মিশতে একটু ইতস্ততই করছিলেন। কিন্তু ওই দোকানির মুখের হাসিটাই আমার গ্রহণযোগ্যতার প্রমাণ্য হিসেবে বেশ ভালোই কাজ করল। এরপর ওনাদের মধ্যে থেকেই একজন আমার দিকে এগিয়ে এসে আমার সামনে এসে বসলেন। দেখলাম লোকটির গালে সাদা চাপ দাড়ি রয়েছে, মাথার চুলও সাদা, চোখে চশমা, ময়লা জামা কাপড় পরা। খুব একটা যে সচ্ছল পরিবারভুক্ত নন তিনি, সেটি তার ওই হুলিয়ায় প্রমাণ করে দিচ্ছিল। উনি এসে মুখ খুলতেই আমি খাওয়াটা থামিয়ে কিছুক্ষণ তার মুখের দিকে তাকিয়ে থাকতে বাধ্য হলাম। ভাবছেন উনি কি এমন বললেন, তাই তো? আসলে কি জানেন, পরবাসে বাঙালি কথা শুনতে পাবো, তাও আবার অত স্পষ্টভাবে, সেটা কি আর আগে থেকে কল্পনা করতে পেরেছিলাম? লোকটি আমাকে উদ্দেশ্য করে বললেন, তা এখানে কবে এসেছেন? আপনাকে কয়েকদিন ধরেই ওই পুরনো সরকারি বাংলোটার আশেপাশে ঘুরঘুর করতে দেখছি। আমি এখানকার স্টেশন মাস্টার। আমার পোশাক দেখে মনে হতেই পারে যে খেতে পড়তে সেভাবে পারি না, কিন্তু ট্রাঙ্কে ভালো ভালো ইস্ত্রি করা জামা কাপড় থাকলেও সেটা কেবল দপ্তরের জন্যই তুলে রাখি। এখানে মাঝে মাঝে আসি। এখানে দোকানের সাথে আমার খাস দোস্তি রয়েছে কিনা তাই স্টেশন থেকে প্রায় আধা ঘন্টার পথ পেরিয়ে এখানে চলে আসি মাঝে মাঝে। কিন্তু এখানে এসে আপনাকে দেখে
আমার অবাক লেগেছিল। এখানে আপনি আর আমি বাদে আর কেউ বাঙালি নেই, এ ব্যাপারে একেবারে নিশ্চিন্ত হয়ে যেতে পারেন। তবে প্রশ্ন একটাই, ওই সরকারি বাংলোটায় হঠাৎ এসে উঠেছেন কেন? আমার আর যাওয়ার জায়গা কোথায়? ওটাই যে আমার থাকার জায়গা হিসেবে নির্ধারিত হয়েছে। আমি কতবার বড় সাহেবকে বোঝালাম, কিন্তু তারপরেও উনি মানলেন না। আপনাকে সেদিন বোধহয় স্টেশনেই দেখেছিলাম, সেই কারণেই মুখটা ভীষণ চেনা চেনা লাগছিল। যাক, আপনার সাথে আলাপ পরিচয় হয়ে ভালোই হয়েছে। প্রয়োজনে আপনার কাছে সাহায্য চাইতে পারবো। না হলে এখানে মাতৃভাষার চল কোথায় পেতাম? সারাদিন তো আন্ডারা পান্ডারা এইসবই শুনতে হচ্ছে, যা একেবারে মাথার উপর দিয়ে যায়। তা যা বলেছেন আপনি। তবে এখান থেকে খাওয়া শেষ করে বাইরে বেরোলে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতাম। এখানে এত লোকের ভিড়ে এ বিষয়ে কোনো কথা জিজ্ঞাসা করাটা সমীচীন হবে না। আপনি একটু তাড়াতাড়ি খেয়ে বাইরে চলুন। আসলে আমাকেও তো দপ্তরে ফিরতে হবে, সময় হয়ে যাচ্ছে কিনা। লোকটির ব্যস্ততার সাথে তালে তাল মিলিয়ে চলাটা যে আমারও রুচিতে সেদিন বাঁধেনি এমনটা ভাববেন না। কিন্তু লোকটির চোখের মধ্যে জড়ো হতে থাকা অজানা প্রশ্নের মিছিল সেদিন অজান্তেই আমার অন্তর মনটাকে নাড়া দিয়ে গিয়েছিল। ফলে তাড়াতাড়ি খাবারটা মুখে পুড়ে টাকাটা দোকানিকে মিটিয়ে আমি বাইরে চলে এলাম। ভিতরে বসে থাকা লোকগুলো তখনও একইভাবে আমাকে লক্ষ্য করেই চলেছিল। তবে সেদিকে বিশেষ আমল না দিয়ে লোকটিকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, আপনার নাম কি? এতক্ষণ ধরে তো কথা বললাম, অথচ আপনার নামটাই জিজ্ঞেস করা হলো না। আমার নাম বিকাশ। আমি কলকাতায় থাকতাম, এখানে পোস্টিং। বাড়িতে বউ বাচ্চা রেখে এসেছি। এখানে আরও একটা বছর থাকতে হবে। অলরেডি 2 বছর রয়েছি, আরও 1 বছর। এখান থেকেই ছুটিতে মাঝে মাঝে বাড়িতে যাই। 2-10 দিনের ছুটিতে চলে যাই আর কি। দপ্তর থেকে ছুটি দিলে তখন আর এখানে পিছন ঠেকাতে ইচ্ছে করে না, দৌড়ে চলে যাই স্ত্রী আর বাচ্চার কাছে। সে তো একেবারে ঠিক কথা। আমার অবশ্য সে ঝঞ্ঝাট নেই। আমি একা মানুষ, একা থাকতেই বেশি পছন্দ করি। এখনো পর্যন্ত কাউকে সাথী বানিয়ে সঙ্গে করে নিয়ে পথ চলার চেষ্টা করিনি। তবে আগামীর কথা সেভাবে বলতে পারবো না। আগামীতে অনেক কিছুই ঘটতে পারে। বেশ, চলুন চলুন, এগোতে এগোতে কথা বলা যাবে। এখন আমরা এগোতে শুরু করলাম। এরপরে খানিকটা যাওয়ার পরেই বিকাশবাবু দাঁড়ালেন। তারপরে আমাকে লক্ষ্য করে সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থেকে জিজ্ঞাসা করলেন, তা ওই সরকারি বাংলোটায় আপনি আছেন কিভাবে? এখানে আপনার আগেও একজন এসেছিলেন, কিন্তু 1 মাসের মধ্যেই পো করে পালিয়ে গিয়েছেন। এখানে নাকি ভূত আছে। আমি লোকটির মুখে এই কথা শুনে একেবারে থমকে গেলাম। বলেন কি, ভূত? সে আবার কি? আমি তো সেরকম কিছুই দেখিনি। 3 দিন হয়ে গেল ওই বাড়িতে রয়েছি। রাতের দিকেও তো সেরকম কিছুই দেখিনি। অবশ্য পিছনের দিকে যাইনি আমি। ওই দিকটায় না যাওয়ার কারণে ওই দিকে কিছু রয়েছে কিনা জানি না। বেশ, চলুন তবে। আপনি আসল জিনিসটার হদিশই পাননি। আমি লোকটির ধাঁধার কোনো কিছুই আন্দাজ করে উঠতে পারছিলাম না। লোকটিকে নিয়ে এগোতে থাকলাম। বিকাশবাবু আমার সাথে আমার বাড়ির চৌকাঠে এলেন। এরপরে বাড়ির ভিতরে প্রবেশ করলেন। তারপরে ওই লম্বা করিডোরটি পেরিয়ে আমাকে সাথে করে নিয়ে পৌঁছলেন বাড়ির পিছনে। সেখানে পৌঁছেই এদিক ওদিক তাকাতে শুরু করলেন। তারপর বললেন, নির্ঘাত পাতা পুঁতো চাপা পড়ে গিয়েছে, ওই কারণেই দেখতে পাননি। এই বলেই তিনি পাশে থাকা একটি মুড়ো ঝাঁটা দিয়ে জায়গাটাকে ভালোভাবে পরিষ্কার করতে লাগলেন। তারপর আমার চোখের সামনে ফুটে উঠল এমন একটি বস্তু, যেটি দেখা মাত্রই আমার চক্ষু একেবারে চড়ক গাছ হয়ে গেল। দেখলাম একটা কবর, মাথার উপর ক্রস দেওয়া। তবে কবরটি আয়তনে বেশ ছোট, বাড়ির মধ্যে কবর। কবরে আমার মারাত্মক ভয় ছিল। আমি সাথে সাথে দেওয়ালে পিঠ ঠেকিয়ে ভয়েতে গোঙাতে শুরু করলাম। না, ওরে বাবারে, আপনি তো দেখছি কেঁচো খুঁড়তে কেন্ন বের করে ফেলেছেন। এরপরে বিকাশবাবু বললেন,
আমি আপনাকে এটির ব্যাপারেই বলছিলাম। আগে যে অফিসার এসেছিলেন তিনিও এটির দায় মাথায় নিয়ে এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। গ্রামে বিষয়টিকে কেন্দ্র করে একেবারে হুলুস্থুলু পড়ে গিয়েছিল মশাই। কিন্তু ওই অফিসারটি বাদ দিয়ে কেউই আর এর সত্যতা আবিষ্কার করতে পারেনি। কি ঘটে, কেন ঘটে, এসবের হদিশ মেলেনি। কেন? এখানে কি এমন আছে? কি এমন ঘটেছিল এখানে? সেটা আমারও অজানা। তবে বাড়ির চৌহদ্দির মধ্যে এই কবরটা থাকাটা একেবারেই সুখকর নয়। কার কবর সেটাও জানে না কেউ। মনে হয় যখন এই বাড়িটা তৈরি করা হয়েছিল তার অনেক আগে থেকেই এখানে ওই কবরটা ছিল, আর সেটা লোকেরা সেভাবে খেয়াল করেনি। দেখতেই পাচ্ছেন মাথার ক্রসটাও ভেঙে গিয়েছে, অর্থাৎ এর বয়স অনেক বেশি। যতদিন আগেরই হোক না কেন, ভৌতিক ব্যাপার স্যাপার কোনোদিনও বাসি হয় না জানবেন। তাদের অস্তিত্ব থেকেই যায়। সময় তো পেরোবেই, সেই সাথে ইতিহাসও গড়ে উঠবে। কিন্তু কিছু জিনিসের অস্তিত্ব এখানেই থেকে যায়। এই কবরটি দেখে পরিষ্কার বোঝা যায় এই স্থানটির সাথে কারুর সংযোগ ছিল। এই জায়গাটি ছিল তাঁর খুবই কাছের, তাই সে এই স্থানটি ছেড়ে অন্য কোথাও যেতেও চায়নি। যাগে, আমি চললাম। আমিও প্রথমে দেখে অবাক হয়েছিলাম, ভেবেছিলাম এই কবরটাকে উপড়ে ফেলা হয়েছে, কিন্তু মনটা কু ডাকলো, তাই আমি খুঁজতে শুরু করলাম। আসলে অনেকদিন জায়গাটা পরিষ্কার করা হয়নি, সেই কারণে গাছের পাতা পড়ে ঢেকে গিয়েছিল। আপনি সাবধানে থাকবেন, আর যদি পারেন তো এই ভিটে ছেড়ে অন্য কোথাও গিয়ে থাকার ব্যবস্থা করতে পারেন। আমার সাথে যেতে বললাম না আপনাকে, কারণ আপনার দপ্তর থেকে সেই জায়গাটা অনেকটাই দূর হয়ে যাবে কি না, সেই কারণে আপনাকে এখানেই আশেপাশে কোথাও একটা থাকার সুবন্দোবস্ত করে ফেলতে হবে। তবে এখানে থাকবেন না, আমি হাত জোর করে বলছি। রাত বিরেতে কখন কি ঘটে, ওই অফিসারটি প্রাণে বেঁচে কোনো ক্রমে পালিয়েছিলেন। আমরা জিজ্ঞাসা করলেও উনি মুখ দিয়ে একটিও শব্দ বার করতে পারেননি, কেবল ঠোঁট দুটো কাঁপছিল। আমি চাই না আপনার সাথেও এমনটাই ঘটুক, কাজেই আপনি চলে যান আপনি। এই কথাগুলো বলেই সেদিন বিকাশবাবু আমার ভিটে ছাড়লেন। ভাবছেন ওনার মুখে এইসব কথাগুলি শুনে আমার কেন কোনো অভিব্যক্তি হলো না। সত্যি কথা বলতে কি, আমি কবরে খুবই ভয় পেতাম, কিন্তু জানি না কেন ওই কবরটিকে দেখে আমার ভয়ের থেকেও বেশি মায়া হয়েছিল। মনে হচ্ছিল শান্তিতে কেউ যেন ঘুমিয়ে রয়েছে কবরের কোলে। তাকে ছেড়ে চলে গেলে সে অনেকটা নিঃসঙ্গ হয়ে পড়বে। ওই কারণে আমার সেখান থেকে চলে যেতে মন চাইছিল না। আমি বিকাশবাবুর কথা শুনলেও জানি না কেন সেখান থেকে ফিরে আসতে পারলাম না। সেদিন রাতে বড় ঘরে টেবিল ল্যাম্প জ্বালিয়ে কাজ করছি, এমন সময় হঠাৎ আলোটা নিভে গেল। গ্রামে বিদ্যুতের ভারী সমস্যা, তাই প্রায় লোডশেডিং হতো। তখন ওই টেবিল ল্যাম্পটাই ভরসা ছিল। বড় আলোটাও কেটে যাওয়ায় অগত্যা সেটিকে নিয়েই কাজ করতে হচ্ছিল। ঘরটা ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল, কোথাও কিছু নজরে পড়ছিল না। এমন সময় খট করে বাইরের দরজায় একটা শব্দ হতেই আমি চমকে উঠলাম। বেশ কয়েকদিন ধরেই আমার বাড়িতে একটি বিড়ালকে দেখতে পাচ্ছিলাম। বিড়ালটাও ওই আওয়াজটা শোনার পর কেমন যেন একটা আওয়াজ করে কাঁকিয়ে উঠল। মনে হলো যেন আওয়াজটা ঠিক স্বাভাবিক নয়। আমি টেবিলের থেকে উঠতেই ওই কবরের কথাটা মনে পড়ে গেল। যদিও সেটি বাড়ির একেবারে পিছনে ছিল, তবুও অন্ধকারে মনে হলো যেন কবরের তলায় শুয়ে থাকা প্রাণীটি একেবারে আমার সামনেই দাঁড়িয়ে, অন্ধকারকে ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে। আমার শরীরের ভিতরটা মোচড় দিয়ে উঠল। আমি এগিয়ে পাশের ঘরে যাওয়ার সাহসটুকু জোটাতে পারলাম না। সামনের দিকে নজর ঘোরাতেই আবার থমকে দাঁড়িয়ে পড়লাম। দেখলাম আমার উঠোনে একটি আলো। মৃদু আলোর রেশটা পরিষ্কার আমার চোখের সামনের অংশটিকে কেমন যেন মায়াচ্ছন্ন করে ফেলল। আমি বিষয়টা আন্দাজ করতে পারলাম না। তারপর সামান্য সম্বিত ফিরতেই বুঝলাম বাইরে থেকে মোমবাতির আলোটা ঘরের
ঘরের চৌকাঠে এসে পড়েছে। বাইরে মোমবাতি কে জ্বালালো? বাইরে তো মোমবাতির আলো থাকারই কথা নয়। আমি তো মোমবাতির খোঁজ করতেই পাশের ঘরে যাচ্ছিলাম। একটাই তো মোমবাতি ছিল। ভেবেছিলাম আরেকটা কিনে এনে রাখবো, কিন্তু কাজের চাপে সবকিছুই ভুলে গিয়েছিলাম। তবে ওই আলোটা কিসের? দেখতে হবে তো। বাইরে যেতেও ঠিক সেভাবে সাহস পাচ্ছিলাম না। এমন সময় চৌকাঠে গিয়ে উপস্থিত হতেই দেখি একটি মহিলা মোমবাতি হাতে পিছনের দিকে ফিরে তাকিয়ে রয়েছেন। তিনি ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে চলেছেন। ওই অবস্থায় একটি মহিলাকে কালো শাড়িতে দেখে আমার ভয়েতে আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাওয়ার উপক্রম হলো। সেখানে অত রাতে মহিলা আসতে পারেই বা কিভাবে, যেখানে সন্ধ্যের পর থেকে একটা জনপ্রাণীকেও দেখতে পাওয়া যায় না? সেখানে এই মহিলা এলো কিভাবে? নিজেকে নানাবিধ প্রশ্নের জালে জড়িয়ে সেদিকে এগিয়ে যেতে থাকলাম। একটা অমোঘ টান অনুভব করলাম ওই মহিলার প্রতি। তারপর তার খুব কাছে গিয়ে উপস্থিত হলাম। দেখলাম তিনি ওইভাবেই চোখের জল ফেলে চলেছেন। সাথে মৃদু মৃদু হাওয়া বয়ে চলেছিল। আমি মহিলাটিকে জিজ্ঞাসা করলাম, শুনছেন? আপনি কে? শুনতে পাচ্ছেন? দেখলাম ধীরে ধীরে হলেও তার কান্নার রেশটা ক্রমেই কমে আসছে। উত্তর দেওয়ার আগের মুহূর্তে মানুষের মধ্যে ঠিক যেরকম একটা বিচলিত মনোভাব কাজ করতে থাকে, আমিও ঠিক তেমনটাই অনুভব করলাম। মহিলাটি সহসা আমার দিকে ফিরলেন। মাথায় কোঁকড়ানো কোঁকড়ানো চুল, সেটি পিঠ ছাপিয়ে গিয়েছে। গায়ের রং বেশ পরিষ্কার, টিকালো নাক, চোখগুলো বেশ টানা টানা। হাতের আঙুলের থেকে পায়ের নখ সবই বেশ পরিপাটি। পরিষ্কার পরিচ্ছন্ন একজন মানুষ। হাতে রয়েছে একটি জ্বলন্ত মোমবাতি। মোমবাতিটা নিজের মুখের আরো কাছে এগিয়ে নিয়ে এসে বললেন, আপনি তো এটারই খোঁজ করছিলেন, তাই না? মেয়েটির মুখের দিকে তাকাতেই যেন এক নিমেষে সব ভয়, আশঙ্কা আর একাকিত্ব সুদূরে হাঁটা দিল। হৃদয়ের ভিতরে জমে থাকা আবেগগুলি ঠেলে সরিয়ে রেখেছিলাম যেগুলোকে। ভেবেছিলাম যারা কোনোদিনও আর পূর্ণতা লাভ করতে পারবে না, সেই আবেগগুলো ঠেলে বেরিয়ে আসতে চাইলে সেদিন আর তাদেরকে রোধ করবার শক্তিটুকু পেলাম না। আমি থতমত হয়ে বললাম, হ্যাঁ, মানে আপনি জানলেন কিভাবে? আর একটা কথা জিজ্ঞাসা করব, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আপনাকে তো এখানে আগে কোথাও দেখিনি। সেটাই স্বাভাবিক। আমার নাম কমলিনী। আমাকে সেভাবে এখানে কেউই চেনে না। গ্রামের এক সীমান্তে পড়ে থাকি আমি। আমার খোঁজার কে করবে বলুন? সে কি, পড়ে থাকেন মানে? আপনার কি কেউ নেই? আপনি একাই? মেয়েটি আমার কথা শেষ হতে দিল না। এরপরে বলল, হ্যাঁ, একাই তো। এই সমাজে তো মেয়েদেরকে একাই থাকতে হয়। পুরুষের সহকর্মী হয়ে উঠতে না পারলে মেয়েদেরকে তো একাই শেষ হতে হয়। তাদের জীবনে যে এভাবেই অন্ধকার নেমে আসে। আমি এখন একাই থাকি, সকলের থেকে দূরে। এটাই ধরে নিন আমার সবচেয়ে শান্তির জায়গা। নিজের সম্পর্কে আর আমায় কিছু বলতে বলবেন না। ধরে নিন না আপনার মতন আমিও একাই। আমি আর কথা বাড়াতে পারলাম না। মেয়েটির ওই মুক্ত ঝরা দাঁতের মৃদু হাসি আমাকে ব্যাকুল করে তুলেছিল। আমি যে দ্বিতীয়বার তাকে কিছু বলবো সেটার সাহস ও ইচ্ছে কোনোটিরই বিকাশ লাভ করতে পারলাম না। কেবল দেখেই গেলাম আর দেখেই গেলাম। এরপরে মেয়েটি বলল, এখানেই বুঝি দাঁড় করিয়ে রাখবেন অতিথিকে? ভেতরে যেতে বলবেন না? হে মা, ছি ছি, এভাবে বলছেন কেন? ভিতরে আসুন, এটিকে নিজের বাড়ি বলেই মনে করবেন। আমার কথা শুনেই মেয়েটি থমকে দাঁড়ালো। এরপরে আমার দিকে ছলছল চোখ তুলে তাকিয়ে বলে উঠল,
কি বললেন? আর একবার বলুন। নিজের বাড়ি? আমি ভাবলাম আমি বোধহয় অনাবশ্যকভাবে ওনার কোনো দুর্বল জায়গায় অজান্তে আঘাত করে ফেলেছি। সেই কারণেই নিজের ভুল শুধরে নিয়ে বললাম, না সেরকম কিছু না, আমি আসলে। না না, আমি কিছু মনে করিনি। আসলে আমার নিজের বাড়ির খুব স্বাদ ছিল জানেন। সেই স্বাদ আর কোনোদিনও তো পূরণ হয়নি, তাই বুকে করেই ঘুরে বেড়াই। এই আধারেই এখন আমার বিরাজ করা। এই অন্ধকার আর এই নিস্তব্ধতার মধ্যেই আমি বেশ ভালো থাকি। এটিকেই নিজের সঙ্গী বানিয়ে নিয়েছি, এটির মধ্যেই নিজের জগৎ খুঁজে নিয়েছি। এই বেশ ভালো আছি। মেয়েটির প্রতিটি কথার মধ্যে এক অসাধারণ টান অনুভব করতে পারছিলাম। কাউকে নিজের কথার মধ্যে আকৃষ্ট করবার ক্ষমতা কিন্তু সকলের থাকে না, থাকে কেবল আকর্ষণ করানোর মধ্যে। কিন্তু জীবনে প্রথমবার কোনো মেয়ের মধ্যে শব্দের জাল বুনে অজান্তেই আমার মনের অগোছালো অন্তরটাকে সুন্দর করে বিনি সুতোর মালার মতন গিঁথে নিতে দেখেছিলাম। সে এক অসাধারণ অস্তিত্ব বলতে পারেন, অসাধারণ এক অনুভূতি, আজ আর ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। মেয়েটি ঘরে প্রবেশ করল। আমি চেয়ারটিকে তার দিকে এগিয়ে দিলাম। এরপরে পাশে পড়ে থাকা মাদুরটাকে সুন্দর করে পেতে তার উপর বসে পড়লাম। মেয়েটি আমাকে অনেকবার করে চেয়ারে বসতে অনুরোধ করলেও সেই অনুরোধ আমি রাখতে পারলাম না। এমন একজন সুন্দরী ও গুণী মানুষকে মাটিতে বসতে দেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। সেই কারণেই আরো বেশি করে তাকে উঁচু জায়গাটা দিলাম। মোমবাতির আলোটা ঠিক তার দুই চোখের উপর এসে পড়েছিল। চোখ দুটো যেন আরো অসাধারণ দেখাচ্ছিল। সেটি দেখবার লোভেই বলতে পারেন আমার এই সিদ্ধান্ত। অনেক দিন বাদে আপনার মতো একজন ভালো মানুষকে দেখলাম, মানে একজন চরিত্রবান পুরুষকে দেখলাম। মেয়েটির মুখে এই কথা শুনে আমি বড্ড অবাক হলাম। বললাম, চরিত্রবান পুরুষ? হ্যাঁ, আমিও তো এরকমই একজনকে বিশ্বাস করেছিলাম, ভালো মানুষ ভেবেছিলাম। কিন্তু আখেরে সে একটা লম্পট আর দুশ্চরিত্র বেরিয়েছিল। আপনিও তো তবে তাই? মেয়েটির কথা শুনে আমার চোখটা ছলছল করে উঠল। ভালো মানুষ হওয়ার জন্যেই যে আজও একাকিত্বের শাস্তিটা ভোগ করে যেতে হচ্ছিল, সেই কথা তো কাউকেই কোনোদিনও জানাতে পারিনি। সকলেই কেবল আমার একা থাকার কারণটা জিজ্ঞাসা করতেন। কিন্তু মনের মতন মানুষের থেকেও একজন বিশ্বস্ত মানুষের খোঁজ মেলা যে আরও কঠিন হয়ে দাঁড়িয়েছিল, সেটা কাকেই বা বলতাম। এই কষ্টের কারণেই যে আমি একা একা যেন মেয়েটির বলা ওই কথা অর্থাৎ বিদ্রূপের মধ্যে দিয়েই দু চোখে ছলকে উঠেছিল। মেয়েটি সেটি লক্ষ্য করা মাত্রই বলল, জানি আপনি তার মতো নয়, অনেকটাই আলাদা। জানেন, পরিস্থিতি কোনোদিনও অন্তরটাকে নোংরা করে দিতে পারে না। যারা সত্যি নোংরা মনের হন, তারা আখেরেই এইভাবে মানুষের বিশ্বাসের অমর্যাদা করতে থাকে। আমরা তাদের ভালো মানুষ ভেবে কেবল তাদেরকে বিশ্বাস করেই যাই, আর শেষে কি পাই জানেন? মৃত্যু। সেটা আনন্দের নয়, অনেক কঠিন মৃত্যু। মেয়েটির চোখ আবারও ছলকে উঠল। আমি জিজ্ঞাসা করলাম, আপনার অতীত বোধহয় খুবই রক্তাক্ত, যদি চান আমাকে বলতে পারেন। শুনবেন সেই অতীতের কথা? হ্যাঁ, আমার কোনো আপত্তি নেই। আপনি বলে যদি ক্ষণিকের জন্যও হালকা অনুভব করেন, আমার তবে ভালোই লাগবে, এইটুকু বলতে পারি। এছাড়া এত রাতে অন্ধকারে আর কাজেও মন বসবে না। আপনি বাড়ি বয়ে এসেছেন, আপনাকে ফিরিয়ে দেওয়ার সাধ্য নেই। আচমকা মেঘটা গর্জন করে উঠল। মেয়েটি দেখলাম জানলার দিকে তাকিয়ে
আকাশটাকে ভালো করে নিরীক্ষণ করে নিল। তারপরে মুখটা আবারও দোলাতে থাকা মোমবাতির শিখার খুব কাছে নিয়ে এসে বলল, ওই হাওয়ার দাপটটা মোমবাতির শিখাটিকে কিভাবে এলোমেলো করে দিচ্ছে দেখেছেন তো? মানুষের জীবনটাও না ঠিক এরকম। এই দমকা হাওয়ায় মানুষের জীবনটাও, সাজানো স্বপ্নগুলো, আবেগগুলো ঠিক এইভাবেই এলোমেলো হয়ে যায়। আর আমরা কিচ্ছু করতে পারি না। সবই নিয়তির খেলা কিংবা ভাগ্যের লিখন, এটাই মনে করে বসে বসে দর্শকের মতন দেখতে বাধ্য হই আমরা। আমি বুঝলাম মেয়েটির মনে হাজারো ব্যথার পাহাড় নিজের স্থান করে রেখেছে। আমি মেয়েটিকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, কি ঘটেছিল? আপনি এমনভাবে কষ্ট পাচ্ছেন কেন? আমার আত্মা যে কষ্টের কারণেই বেঁচে, যে কারণে আমাকে মরতে হয়েছিল, সেই কারণটাকে তো বহন করে নিয়েই চলতে হবে। আত্মার তো কোনো মুক্তি নেই। আত্মার কথা কে শোনে বলতে পারেন? আমি মেয়েটির কথা শুনে চমকে উঠলাম, থর থর করে কাঁপতে আরম্ভ করলাম। আত্মার কথা মানে? আপনি তার মানে? না, আমি তো বেঁচে নেই। ওই যে পিছনে কবরটা দেখছেন, ওটা আমারই। আমি উঠে দাঁড়ালাম। দেওয়ালের সাথে আমার পিঠটা ঠেকে গেল। কোনো কথা বলতে পারলাম না। মুখ দিয়ে কেবল গোঙানির শব্দ বেরিয়ে আসতে থাকলো। কি বলবো না, কোনো কিছুই সেভাবে অনুমান করতে পারলাম না। কেবল মনে হতে লাগলো আমি যা দেখছি সবই চোখের ভুল। এ কখনোই সত্যি হতে পারে না। কাউকে তো বলতেই হবে। নিজের কষ্টের কথা না বলতে পারলে যে আমারও মুক্তি সম্ভব নয়। শরীরটা তো সেই কবেই কঙ্কালে পরিণত হয়ে গেছে, কিন্তু আমার আত্মাটা এখনো এইভাবেই ঘুরে চলেছে। তাই এবারে আমার কথাগুলো শুনে আমাকে মুক্তির নিঃশ্বাস ফেলতে দিন। জানি না কেন সেই দিন আর ওই মহিলার উপরে ভয়টা কাজ করল না। লোকে ভাবে ভূতেরা সবসময় বিকৃত মুখ করে ভয় দেখিয়ে বেড়ায়। তারা মানুষকে ভয় দেখানোর উদ্দেশ্যেই তাদের সামনে এসে দাঁড়ায়। কিন্তু সেদিন আমার এক বিচিত্র অনুভূতি হয়েছিল। সেই অনুভবের কথাগুলি আজকে শব্দের আকারে আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। মেয়েটি বলতে শুরু করলো সেই কাহিনী, আর আমিও তা মন দিয়ে শুনতে থাকলাম। এই স্থানে আগে একটা বসত বাড়ি ছিল। পরে সবকিছু শেষ হওয়ার সময় আমার বাবা দলিলটি সরকারের হাতে দিয়ে চলে যান। এরপর তার আর কোনোদিনও এমুখ হননি। আগে আমরা সপরিবারই এখানে থাকতাম, আমি, আমার 2 বোন আর আমার মা বাবা। কিন্তু এই সুখের সংসারটা একদিন একটা ঝড়ের দাপটে পড়ে একেবারে এলোমেলো হয়ে গেল। সেটা কিভাবে? একদিন এরকমই ঝড়ের রাতে আমাদের বাড়িতে এসে হাজির হলো এক আগন্তুক। আমরা কেউই তাকে চিনতাম না। জানতে চাইলে বলল, আজ্ঞে আমি মধ্যপ্রদেশ থেকে এখানে এসেছি। এখানে আমার পিসির পরিবার থাকতো, তাদেরকেই নিতে এসেছিলাম। কিন্তু গ্রামে মড়ক লাগায় সকলেই মারা গিয়েছেন। আমার কাছে পিসি চিঠি পাঠিয়েছিলেন ঠিকই, কিন্তু চিঠি পড়ে এখানে আসতে আসতে অনেকটা দেরি হয়ে গেল। এখানে এসে দেখি সব শেষ, আমার আর কেউ নেই। সরকারি তরফে পিসির বাড়ি আর জমিগুলোকে বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছে। পিসির 7 কুলে যারা ছিল তারা সকলেই যে যারটা বুঝে এখান থেকে চলে গিয়েছে। ফলে আমার তো এখানে আসবার আর কোনো প্রয়োজনই নেই। তাহলে কি আপনি ফিরে যাবেন? কমলিনী, বাইরে একটি পুরুষের সাথে এভাবে বাইরে এসে কথা বলার সাহস তোমাকে কে দিয়েছে? যাও, ভেতরে যাও। বাবার মুখে ধমকানি শুনে আমি আর সেখানে দাঁড়াতে পারিনি। কিন্তু যাওয়ার সময় একবার
ওই ছেলেটার মুখের দিকে তাকিয়ে তারপরে আমি ঘরের অভিমুখে এগিয়ে গিয়েছিলাম। যাওয়ার সময় তার দিকে তাকাতেই না ভালো লেগে গিয়েছিল। ওই নিষ্পাপ মুখটির আড়ালেই যে এত বড় লম্পট লুকিয়েছিল, সেটা আমি যদি জানতাম, আমি সেদিনই ওকে বাড়ি থেকে বাইরে বের করে দিতাম। পরে জানতে পেরেছিলাম ওই ছেলেটি যা যা বলছে সবটা মিথ্যে। ওই গ্রামে কেউ থাকতো না। সে এভাবেই নাকি নানান জায়গায় ঘুরে ঘুরে এমন করে টাকা পয়সা লুট করে পালিয়ে যেত। তবে আমাদেরকেও যে এই পাল্লায় পড়তে হবে, সে তো ছিল অদৃষ্টের খেলা। কেউ কি স্বেচ্ছায় এমনটা হতে দিতে চায়? আমি বললাম, সে তো আপনি 100 ভাগ সত্যিই বলেছেন, কিন্তু এরপরে কি ঘটল? মেয়েটি ফের বলতে আরম্ভ করল। ছেলেটির নাম ছিল দীনেশ। ধীরে ধীরে দীনেশ আমাদের পরিবারেরই একজন হয়ে উঠল। এরপর আমার আর ওর মধ্যে একটা ঘনিষ্ঠতাও বাড়তে শুরু করলো। সকলের অগোচরে আমরা বাড়ি থেকে বেরিয়ে নির্জন স্থানে দেখা সাক্ষাৎ করতে থাকলাম। এরপর একদিন ঝড়ের রাতে আমি নিজের মোহের দ্বারা আচ্ছন্ন হয়ে দীনেশকে নিজের সবটা উজাড় করে দিয়ে দিলাম। কিছুদিনের মধ্যেই আমি জানতে পারলাম আমি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছি। বাড়ির কাউকেই সে বিষয়ে আমি জানাইনি। জানালেই যে আমাকে তাড়িয়ে দেবে, এই কথা আমি নিশ্চিতভাবেই জানতাম। সেই কারণেই ভেবেছিলাম 3 মাসের মধ্যে দীনেশের একটা থাকবার জায়গার ব্যবস্থা হয়ে গেলে বাবাকে বলে আমরা সেখান থেকে চলে যাব। এরপর সেখানে গিয়ে নিজেদের একটা সংসার বানাবো। এরপরে কি ঘটল? এরপর একদিন রাতের বেলা আমি দীনেশের ঘরে গেলাম। দেখলাম সে একটি বই মুখে করে বসে রয়েছে। আমার দিকে চোখ পড়তেই মুখটা খুঁড়িয়ে নিল। আমি ওকে বললাম, এর আগে তো আমাকে ছাড়া তোমার অন্যদিকে নজর যেত না। আমাকে ভোগ করবার ফলে কি আমার প্রতি আর আবেগ, টান, কোনো আকর্ষণ কিছুই তোমার কাজ করছে না? এমনটা নয়, আসলে আমাকে মায়ের কাছে একবার যেতে হবে। মায়ের অনুমতি না নিয়ে আমি এই কাজ কিছুতেই করতে পারবো না। শত হলেও জীবনে একবারই তো বিয়ে করব, আর সেটা মা বাবাকে না জানিয়ে আমি করতেও চাইছি না। মায়ের আশীর্বাদ না থাকলে কিচ্ছু হবে না। তাই আমাকে একবার মধ্যপ্রদেশ যেতেই হবে। আমি ওকে নিজের থেকেও বেশি বিশ্বাস করতাম। ও যে আমাকে বিয়ে করবে এই বিষয়ে আমি নিশ্চিত ছিলাম। ও আমার বাবাকেও খুব সম্মান করত। বাবার সামনে দাঁড়িয়ে একদিন বলল, প্রণাম শাস্ত্রী মশাই, আমাকে কয়েকদিনের জন্যে মাকে দেখতে যেতে হবে। মায়ের শরীরটা তেমন ভালো নেই। তবে আপনি কিছু চিন্তা করবেন না, আমি ফিরে আসব, আর ফিরে এসে আপনার ব্যবসার কাজগুলো বুঝে নেব। এতদিন পর্যন্ত যা যা লিখেছি সেই সব কিছুর হিসাব ওই খাতার মধ্যে করা রয়েছে। খাতাটা আমার ঘরের টেবিলের উপরেই রাখা রয়েছে, আপনি দেখে নেবেন। আমার ফিরতে ফিরতে ওই 15-20 দিন মতো সময় লাগবে। বাবাও রাজি হয়ে গেলেন। এরপর সে আমার মাথায় বিশ্বাসের হাতটা রেখে চলে গেল। 15 দিনের জায়গায় 2 মাস অতিক্রান্ত হয়ে গেল। যে ঠিকানাটা দিয়ে গেছিল সেই ঠিকানায় গাদা গাদা চিঠি পাঠিয়েছিলাম, কিন্তু একটাও সেখানে পৌঁছয়নি। পরে পোস্ট অফিসে জিজ্ঞাসা করতে গিয়ে জানতে পারলাম ঠিকানাটাই ভুল ছিল। তাই সমস্ত চিঠি ফিরে এসেছে। এমনকি দীনেশ নামে কারোর কোনো অস্তিত্বই নেই। আমার পেটে তখন 3 মাসের শিশু নিঃশ্বাস নিচ্ছে। অপমানের জ্বালা সহ্য করতে না পারলেও আমাকে সহ্য করতে হয়েছিল, কারণ নিজের দোষেই তো এমনটা করেছিলাম। আমি না আর সহ্য করতে পারলাম না।
শেষে যখন দিনেশের আসবার সমস্ত পথ বন্ধ হয়ে গেল, আমার বিশ্বাস একেবারে শেষের পথে। সে জীবিত নাকি মৃত আমি তো এটুকুও যখন আর জানতে পারলাম না, তখন আমি বিষ খেলাম। ওই দেখুন, ওই যে চেয়ারটা দেখেছেন আপনার পাশে পড়ে রয়েছে। আমি তাকিয়ে দেখলাম ওই পাশে একটি চেয়ার রয়েছে। এই চেয়ারটার কথা বলছেন আপনি? হ্যাঁ, ওটির ওপরে বসেই আমি বিষের শিশিটা মুখে ঠেলে দিয়েছিলাম। আমার পোয়াতি অবস্থার কথা জানতে পারলে আমার মা বাবা বেঁচে থাকাকালীনই শেষ হয়ে যেতেন, আর তা না হলে আত্মহত্যা করতেন। আমাদের পরিবারে জানেন তো, আত্মসম্মানের চেয়ে বড় সম্পদ আর কিচ্ছু ছিল না। তাই আমি বিষ খেয়ে শেষ হয়ে গেলাম, আর সেই সঙ্গে শেষ হয়ে গেল আমার পেটের ভিতরে বেড়ে ওঠা ওই নিষ্পাপ প্রাণটিও। আমি ধর্মীয়ভাবে খ্রিস্টান ছিলাম। আমার মৃত্যুর কারণ কেউ জানতে পারেনি। আমার জন্য আমার পরিবারটাও শেষ হয়ে গেল। ওরা আমাকে এই বাড়িতেই কবরস্থ করলো। নিজের বাড়িতেই তো থাকতে চেয়েছিলাম। একটা চিঠিতে আমি সব কিছু লিখে দিয়ে গিয়েছিলাম। জীবন্ত অবস্থাতে সব সত্যি কথাগুলো বলে দিয়ে যেতে পারিনি, তাতে কি হয়েছে, কিন্তু মৃত্যুর পর তো বলতে পারলাম। তাই সবটাই আমি লিখে দিয়ে গিয়েছিলাম। আমার অন্তিম ইচ্ছের দাম রেখেই বাবা আমাকে এই বাড়ির জমিতেই কবরস্থ করেছিলেন। আমি মৃত্যুর পরে দেখেছিলাম জানেন, পরিবারটাকে তিলে তিলে শেষ হতে। ওই ছেলেটা নাকি এভাবেই লোক ঠকিয়ে খায়। ও আমার বাবার আলমারি থেকে সমস্ত দলিল চুরি করে নিয়ে চলে গেছিল। শুধু তাই নয়, আমার বাবা একজন মহাজনের কাছে টাকা জমাতেন, বাড়িতে টাকা রাখতেন না। মহাজন খুব বিশ্বস্ত ছিলেন। দিনে সেই মহাজনের ভিটে থেকে রাতের অন্ধকারে আমাদের সমস্ত টাকা চুরি করে নিয়ে গিয়ে পালিয়েছিল। বাবা একেবারে সর্বশান্ত হয়ে গিয়েছিলেন। সামান্য কিছু টাকা পয়সা ছাড়া আর কিচ্ছু ছিল না। শেষে এই বাড়িটিকে তিনি সরকারের কাছে বিক্রি করে বেশ কিছু টাকা পান। সেই টাকার সাথে নিয়েই আমার 2 বোন আর মাকে এখান থেকে নিয়ে চিরকালের জন্য চলে যান, আর কোনোদিনও এখানে ফিরে আসেননি। দিনেশ যে বাড়ির দলিলগুলোকে কোনো কাজেই লাগাতে পারবে না সেটা আমি জানতাম, কিন্তু টাকা পয়সাগুলোই ছিল বাবার সারা জীবনের জমানো পুঁজি। সেটাকেও এইভাবে আত্মসাৎ করেছিল ও। আমাদেরই নুন খেয়ে আমাদেরই পিঠে ছুরিটা ভরে দিয়ে গিয়েছিল নেমো খারামটা। সেই থেকে আমি এখানে আটকে রয়েছি। এই কাহিনী যা আমি কাউকে বলতে পারিনি, তা আপনাকে বললাম। চিঠিতে সবটা বলিনি, কেবল ছেলেটিকে ভালোবেসে তাকে না পাওয়ার কষ্টে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছি এমনটাই লিখে রেখে গিয়েছিলাম। এতটা পর্যন্ত শোনবার পরে আমার চোখ দিয়েও জল গড়িয়ে পড়তে শুরু করলো। এত কষ্টের জীবন, ইস, কি খারাপটাই না ঘটেছিল ওনার সাথে। আমি চোখ মুছতে মুছতে বললাম, আমি আপনার দুঃখে সমব্যথী হওয়ারও আদপে যোগ্য নয়। কি বলি বলুন তো, এমন ছেলেকে আমি থাকলে জ্যান্ত পুঁতে ফেলতাম। আপনার মতন একজন নিরীহ সুন্দরীর প্রাণ নেওয়ার অধিকার স্বয়ং ঈশ্বরেরও নেই, আর ও তো সেখানে একজন লম্পট অসভ্য। এখন আর উত্তেজিত হয়ে কি করবেন বলুন? যা হওয়ার সে তো হয়েই গেছে। এবার আমাকে যেতে হবে। কোথায় যাবেন? আবার ওই কবরে? না, আজকে সোজা হেঁটে চলে যাব মুক্তির ঠিকানায়। আজ আর বাড়ির পিছনের দিকে তাকাবো না। আপনাকে যে সবটা বলতে পেরেছি, একজন সৎ মানুষের খোঁজেই তো ছিলাম এতকাল। খারাপ লোকদেরকে দুঃখের কথা শোনাতেও আমার ঠিক ইচ্ছে করে না, কারণ তারা যে একদমই বুঝবে না। সে কারণেই তো আপনাকে বললাম। এতকালের ইচ্ছে আমার দাম পেল।
আপনাকে অনেক ধন্যবাদ। এবারে আমি আসি। এই বলে মেয়েটি ঘর থেকে বেরিয়ে ধীরে ধীরে দেখলাম সদর দরজার দিকে এগিয়ে গেল। আর তারপর চোখের সামনে কোথায় যেন একটা গায়েব হয়ে গেল সে। আমি বুঝতেই পারলাম না এটা কোনো স্বপ্ন ছিল নাকি কেবলই আমার কল্পনা। এরপরে আমি যে কয়দিন সেখানে ছিলাম প্রতিদিন ওই কবরে একটি করে লাল গোলাপ রেখে আসতাম। দেখতে দেখতে 4টে মাস চোখের নিমেষে কেটে গিয়েছিল। জীবনে প্রথমবার কাউকে এত কাছ থেকে ভালো লেগেছিল। ভালোবাসার অনুভূতিটিও সমানভাবে কাজ করেছিল। কিন্তু দেখুন, সেও এক প্রেতের প্রতি কাজে লাগাতে হলো, যার কিনা কোনো অস্তিত্বই নেই। এই কারণেই বলে, আমরা যে ভালোবাসা মন থেকে চাই সেটি ঈশ্বর আমাদেরকে দেন না। এটিকে আমার অপূর্ণ প্রেম কাহিনী বলুন, একটি অতৃপ্ত আত্মার বিলাপ, কিংবা ভাগ্যের বিড়ম্বনা, তবে আমার কাছে এমন স্মৃতি বারংবারও যদি সারণী বেয়ে নিজেকে ধরা দিতে আসে, আমি আজও তাকে সানন্দেই আলিঙ্গন করে নেব। শুনলেন কবরের পাশে এক রাত। গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ধরনের রোমাঞ্চকর গল্পগুলি আবার শোনার জন্যে।